যে সমস্ত গৃহবধূরা সংসারের কাজের জন্য খুব বেশি সময় দেওয়ার সময় পায় না, বা বাইরে কোনো জব করে, বা সংসারে পরিবারের লোক সংখ্যা বেশি থাকে, কিংবা তাদের ছোট বাচ্চা আছে, বারবার বাইরে তাদের স্কুল টিউশনে নিয়ে যেতে হয়, তাই তারা মাত্র 10 মিনিটের মধ্যে কীভাবে তাদের ঘরকে একদম পরিপাটি ঝকঝকে করে রাখবে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে অনেক গল্প করব, 10 মিনিট কাজ দেখিয়ে নিয়ে অনেকের কোশ্চেনের অ্যান্সার দেব, আর কি কি সারাদিন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থেকো। যারা আমরা সময় পাই না, তো তারা প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু সাথে সাথে বিছানাটা একদম ঝটপট গুছিয়ে ফেলবে, ঝেড়ে মুছে চাদর টান টান করে বালিশগুলোকে সুন্দর করে যার যেভাবে রাখলে সুবিধা হয় সেইভাবে কিন্তু রেখে দেবে। তারপর দ্বিতীয় নম্বর, চটপট চলে আসবে। বাঙালির বাড়ির সোফা, চেয়ার, টেবিল দেখবে অগোছলো থাকবেই থাকবে, তো 1 মিনিট সেখানে আমরা সময় দিয়ে দেবো। চটপট সোফা থাকলে সোফা, সেটার ওপর জামা কাপড় থাকলে সেগুলোকে ঝটপট সরিয়ে দেবো ওখান থেকে, দিয়ে সোফাটাকে ঝেড়ে মুছে একটু সোফার চাদর দেখতেই পাবে বা কভারগুলো, সেগুলো কিন্তু এলোমেলো হয়ে থাকে, সেগুলোকে চটপট আমরা কি করব 1 মিনিট সময়ের মধ্যেই দেখবে করতে পারবে। মানে সেগুলোকে একটু গুছিয়ে নিলাম যাতে দেখতে চোখের দৃষ্টিতে খারাপ না লাগে, তো সেই পজিশন করবে। খুব বেশি সুন্দর করার তখন আমাদের কিন্তু হাতে সময় থাকে না, তাই চটপট এই কাজটা আমরা করে নেব। আমার সোফাটা বেডরুমে আছে, তাই আমি বেডরুমেই পরিষ্কার করলাম, আর তোমাদের ডাইনিং স্পেসে থাকলে তোমরা কিন্তু সেখানেই পরিষ্কার করবে। আর থার্ড নাম্বার হচ্ছে, দেখো আমরা কিন্তু চটপট পরিষ্কার করে নেব। দেখবে আমাদের টেবিলের ওপরে, সেন্টার টেবিল বলো ডাইনিং টেবিল বলো, সেখানে কিন্তু জলের বোতল আমাদের এরকম থাকেই, আর এই যে অগোছলো প্রচুর আননেসেসারি জিনিসগুলো কিন্তু আমরা রেখে দিই। সকালবেলা উঠেই সেটাকে কিন্তু চটপট আমরা চেষ্টা করব সমস্ত জিনিস সরিয়ে জায়গার জিনিসগুলোকে জায়গার মধ্যে রাখতে, এটা অবশ্যই করবে। আর তার সাথে সাথে একটা বাস্কেট নেবে, যেরকম হয় তোমাদের আকারে, বা কোনো প্লাস্টিকের বালতিও নিতে পারো, বা কোনো বড় ঝুড়ি নিতে পারো। তা আমার কাছে এটা আছে, তো আমি এটার মধ্যেই আননেসেসারি দেখবে কাগজ অনেক কিছু কিন্তু থেকে যায়, তো সেইগুলোকে কি করব চটপট আমরা তুলে নেব। ওই বাস্কেট হোক বা তোমাদের ঘরে যদি কোনো ডাস্টবিন থাকে তার মধ্যে কিন্তু তুলে রেখে দেবে। আর ওটা ভোগের একটা কুপন, আমাদের এখানে কীর্তন হবে, তো সেই কুপনটা দিয়েছিল, যে দেখলাম না ওটাকে তোলা যাবে না, ওটা কিন্তু 20 তারিখে আমাদেরকে প্রসাদ দেবে, তো আনতে যাব আমি, তোমাদের দেখাবো তখন, হ্যাঁ কোথা থেকে প্রসাদ আনতে যাচ্ছি। আর এই দেখো আননেসেসারি অনেক কাগজ পড়ে আছে, আর মেয়ে আছে বলে বিশেষ আমার এরকম অবস্থাও হয়ে থাকে ঘর, তো আরও কোনা খামচি ভালোভাবে দেখে নিচ্ছে যে আরও কোনো জায়গাতে পড়ে আছে কি না, দেখলাম না কোথাও নেই, তো এইগুলোকে কিন্তু আগেই ঘর থেকে মানে সকালবেলা উঠে এটাকে আউট করে দিতে হবে। তো তারপর 4 নম্বর, দেখো এই যে সেন্টার টেবিলের ওপরটা ধুলো পড়ে থাকবেই, চোখে পড়া যাবে না, তো সেই জন্য এটাকে একটু বা এক ঝলক শুকনো কাপড় দিয়েও মুছে নিতে পারো। আর আমি একটু বেশি মানে পরিষ্কার চাই বলে সবসময় কিন্তু কলিন দিয়ে আমি পরিষ্কার করি, তোমরা চাইলে হালকা একটু ভেজা কাপড় দিয়েও মানে বুলিয়ে নিতে পারো। জল দিয়ে বোলালে একটা সমস্যা হয় যে দাগ পড়ে যায়, তো সেই কারণেই কিন্তু আমি কলিং ব্যবহার করি। তো চটপট একটু মুছে নিলাম, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে দেখবে দেখতেও ভীষণ ভালো লাগবে, খুব শান্তি পাবে। আর তারপর 5 নাম্বার হচ্ছে এই ড্রেসিং টেবিল পরিষ্কার করা। সব সময় কিন্তু ড্রেসিং টেবিল মানে উঁচু জিনিস, লম্বা জিনিস পরিষ্কারের সময় এরকম ওপর থেকে নিচের দিকে কিন্তু পরিষ্কার করবে, কখনো কিন্তু নিচ থেকে ওপরের দিকে টানবে না, ধুলো যাতে ওপর থেকে নিচে পড়ে যায়। তো এই পদ্ধতিতে কিন্তু সব সময় পরিষ্কার করবে হালকাভাবে। একটু দেখো জাস্ট আমি বুলিয়ে নিচ্ছি, এখানেও 2-1 মিনিট আমি দেবো, মানে টোটাল 10 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার পুরো বেডরুমটাকে পরিষ্কার করব ঘুম থেকে উঠে, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। ছোটো ছোটো শোপিস আমরা ঘরে খুব বেশি রাখবো না, খুব বেশি শোপিস রাখলে সেগুলো কিন্তু মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়, সে কারণে চেষ্টা করবে সব সময় যে হালকার ওপরে ঘর ছিমছাম রেখে পরিষ্কার করা, কারণ অতিরিক্ত জিনিস সুন্দর তা নয়, আবার সুন্দর লাগলেও অনেক সময় মেনটেন করা কিন্তু আমাদের পক্ষে মুশকিল হয়ে যায়। তাই ছোটো ছোটো জিনিস অ্যাভয়েড করে পারলে একটু বড় ধরনের শোপিস রাখার চেষ্টা করবে, কারণ আমি এরকম অনেক ছোটো ছোটো শোপিস রেখেছি যেগুলো পরিষ্কার করা হয় না মাসের পর মাস, তো সে কারণে সেগুলো প্রচুর ধুলো পড়ে, তাই একটু বুঝে শুনে তোমরা কিন্তু কিনবে। আর আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে এটা আমি শেয়ার করছি। তো দেখো ঝটপট কিন্তু এখানেও আমি 2 মিনিট মতন সময় দিয়েছি, তার বেশি কিন্তু আমি একদমই এখানে সময় আমি খরচ করিই নি, কারণ অত সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের কারো হাতে কিন্তু থাকেই না, ধুলো থাকলে দেখতে বাজে লাগতো। তারপরে 7 নাম্বার হচ্ছে ঝটপট কিন্তু আমরা একটুখানি ঝাড়ু দিয়ে দেবো ঘর। ঘর প্রত্যেক দিন আমাদের ঝাড়ু দিতে হবে, তোমাদের যতগুলো ঘর আছে ততগুলো ঘরকেই ঝাড়ু দিতে হবে, এটা কিন্তু মনে রাখবে।
যদি হাউস হেল্পার থাকে তো তাকে দিয়ে করাবে, আর যদি তা সম্ভব না হয় অল্প বিস্তর কিন্তু ঝাড়ু তোমরা ঠেকাবে ঘরে। মোছা সম্ভব হয় না আর হওয়া উচিতও না, কারণ অতিরিক্ত ঘর মুছলে আমার ঘর কিন্তু একদম প্লেন হয়ে গেছে আর স্লিপ কাটার ভয় আছে, আর যেহেতু এটা মার্বেল সেই কারণে কিন্তু আরও বেশি স্লিপ কাটছে। তাই ইদানিং কিন্তু আমি আর ঘর একদমই মুছছি না, আমার হাউস হেল্পার যা মুছছে সেইটুখানেই মুছছি। তারপর খুব বেশি নোংরা চোখে না পড়লে আমি কিন্তু সেখানটা মুছছি না, আর ধরো যেইটুখানি পার্টিকুলার নোংরা পড়ছে সেইটুখানি আমি মুছে নিচ্ছি, আর তোমরাও তাই করবে। আর তারপরে 7 নাম্বার হলো, আমরা এটা সব সময় করব, একদম ফ্রেশ এয়ার সকালবেলা যতটা সম্ভব পারলে ঘুম থেকে উঠেই খুলে দেবে দরজা জানলা। আর আমি ঘুম থেকে উঠেই কিন্তু জানলা খুলে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ অতিরিক্ত আলো আসলে তোমাদের কাছে ভিডিও খুব ভালো যায় না, ঘোলা ঘোলা লাগে। তো সেই কারণে তো এই 7টা টিপস মানবে একদম সাথে সাথে। আর কোনো জিনিস ঝাড়ু দেওয়ার সময় যদি একটু দূরে সরে যায় সেগুলোকে টেনে একটু প্রপার জায়গাতে সুন্দর করে সাজিয়ে রাখবে। পারলে প্রত্যেক দিন গাছ মুছবে, নাহলে প্রয়োজন নেই সেটা করার। তো দেখো মাত্র 10 মিনিট আমি সকাল থেকে সময় দিয়েছি, ঘরটাকে একদম ফ্রেশ এয়ারে আমি ভরে দিচ্ছি। বাইরের আলো বাতাস যেন ঘরে ঢুকে আমার ঘরটাকে একটা প্রাণ দেয়, কারণ আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেক বেডরুমই কিন্তু স্বর্গের মতো। এটি এমন একটা জায়গা যেখানে সারাদিনের ক্লান্তি দূর হয় এবং দিন শেষে আমাদের ভীষণ শান্তি প্রশান্তি আমরা পাই। তাই বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে ঠিক 10টা মিনিট সময় তো দেখবে তোমাদের ঘরও থাকবে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার পরিপাটি হয়ে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মাত্র 10 মিনিট? আর চলো এবার অন্য কাজে যাই আর গল্প করি তোমাদের সাথে। আমার যে সমস্ত বন্ধুরা ভালোবাসো সবাই বড় ব্লগ চেয়েছো, সেই কারণেই কিন্তু আমি আবার শুরু করলাম কাজ দিয়ে, কারণ 10 মিনিট কাজ সেরে আমি নিচে চলে এসেছি। এবার তোমাদের সাথে গল্প তো করবো, তার আগে সবার আগে আমি কমেন্টের রিপ্লাই দেবো হচ্ছে লুব্ধা আর লুভা, এই 3টে নামেও আমাকে 3বার কমেন্টস করেছিল। যাই হোক, তোমার প্রপার কি নাম সেটা আমাকে বলো। আর তোমার যে অ্যাকাউন্টের নামটা লেখা আছে মনে হচ্ছে লুব্ধা, আর ভীষণ আনকমন নাম, তো আমি কিন্তু একটু গুলিয়ে ফেলছি। যাই হোক তুমি বলো, নামে কোনো যায় আসে না, আমি আগে তোমার রিপ্লাইটা দিয়ে দিই। ও আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে ও বলেছে যারা রোজ রোজ কমেন্টস করে তাদেরকে তুমি আমি তাদেরকে নিয়ে ভীষণ এক্সাইটেড, আর যারা রোজ রোজ কমেন্টস করে না তাদেরকে নিয়ে আমি এক্সাইটেড না। তারপরেও আমি বলি কমেন্ট করতে তোমার ভালো লাগে, কমেন্ট করলে আমার ভালো লাগে আমি বলি সব সময়, কিন্তু ওদের যে নামটা আমি নিই না, ওদের নামগুলো নিলে ওদেরও ভালো লাগে। তো সেটাই ও আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো বলি আমি লুব্ধ তোমাকে যে তুমি আমার ভিডিও যতদূর সম্ভব তুমি রেগুলার আমার ভিডিও দেখো না। আমি কিন্তু প্রত্যেকের নামই বলার চেষ্টা করি, যারা যারা রেগুলার আমাকে কমেন্ট করে তাদের নাম বলি, মাঝে মাঝে যারা ভিডিও দেখে তাদের নামও বলি। তোমার নাম আমি বলেছি কয়েকদিন আগেই, তুমি আমার সেই ভিডিও স্কিপ করেছো, তুমি দেখো না আমার রেগুলার ভিডিও, দেখলে পরে তুমি আমাকে এই কথাটা বলতে না। যারা আমার ভিডিও রেগুলার দেখে না মাঝে মাঝে দেখলে তাদের নাম আমি কোন ভিডিওতে বলেছি তারা কিন্তু বলতে পারবে না, কারণ তুমি একটা ভিডিওতে যেটা দেখলে সেটাতে তোমার নাম নেই, তার আগের ভিডিওতে হয়তো আমি তোমার নাম বলে দিয়েছি। আর তোমরা যেহেতু রেগুলার কমেন্ট করো না, তুমি কোন ভিডিও দেখছো না দেখছো আমি তো সেটা বুঝতে পারছি না। আমি যে ভিডিওতে তোমার নাম নিচ্ছি আমি সবাইকেই বলি, যাদের নাম নেব তারা যখন বুঝতে পারবে বা আমার ওই জায়গাটা দেখবে, দেখে কিন্তু কমেন্ট করবে যে দিদিভাই হ্যাঁ তুমি আমার নামটা নিয়েছো, খুব ভালো লাগলো। এরকম যখন বলে তখন আমি বুঝতে পারি হ্যাঁ সে আমার ভিডিও দেখছে, কারণ এরকম কিন্তু আমার অনেক বোনরা অনেক আমার সন্তানরা আমাকে বলে, যেমন আমি যাদের নামগুলো নিই তারা কিন্তু আমাকে প্রত্যেক দিনই বলে। তাই তুমি ওই ভিডিওটা দেখো নি তুমি আমাকে কমেন্টে জানাও নি যে হ্যাঁ তুমি আমার নাম নিয়েছো, তখন আমি বুঝে নিলাম যে তুমি আমার ভিডিওটা দেখো নি। যারা আমাকে এইভাবে আমার কমেন্টের রিপ্লাইটা দেয় না, তখন আমি কি করে বুঝবো তুমি আমার ভিডিও দেখছো? অথচ দেখছো না আমি তোমার নামটা রেগুলার নেব, এটা তো হয় না। কারণ যারা রেগুলার দেখে তো তারা তো আমাকে বকবে না যে যে দেখছে না তাকে তুমি তাদের নামটা বলছো, আর যারা দেখছে তুমি তাদের নাম বলছো না। এমনকি আমাকে এক বোন বলেছিল, আমি যখন বলি না খুব মিস করি তোমাদেরকে, এরকম আমি বলেছি অনেকের নাম, যেরকম পায়েলের নাম আমি বহুবার বলেছি, পায়েল তারপরেও আমাকে কোনো রিপ্লাই দেয়নি। তো এরকম অনেকেই আছে, হাসিবা আছে, আমি অনেকবার বলেছি হাসিবার নাম, হাসিবাও আর আমাকে কমেন্টস করে না। বাংলাদেশ থেকে ওরা আছে, ওদের নামও বলেছি, ওরা আমাকে কেউ কমেন্টে রিপ্লাই দেয় না। তাহলে আমি কি করে বুঝবো বলো? তখন এক বোন কিন্তু আমাকে বলেছিল, যারা তোমাকে কমেন্ট করে না দেখছে না তুমি কেন তাদের নাম বারবার বলছো, আর যারা দেখছে তুমি তাদের নাম বলছো না?
তো এই অভিযোগটা কিন্তু ওরাও আমার প্রতি এনেছিল। দেখবে এখন কিন্তু আমি আর বেশি নাম ধরে ধরে কারো বলি না, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে না, তো বা তারা আমার ভিডিও যে দেখছে সেটাও কিন্তু আমি বুঝতে পারি না। তাহলে যারা দেখছে তারা রাগ করবে না আমার উপরে বোন, সেটা বোঝো। তুমি কন্টিনিউ আমার ভিডিও দেখো, দেখবে আমি তোমার নাম বলতে থাকবো। আর বলেছিও আমি, তুমি যদি ওই ভিডিওটা দেখে থাকতে তাহলে তুমি আমাকে কমেন্ট করতে যে হ্যাঁ দিদিভাই আমি আমার নামটা বলেছে, ভালো লেগেছে। যেরকম অনুশীলা আমাকে বলেছিল যে আন্টি তুমি, মানে আমি ওর নামটা নিইনি, অনুশীলার নাম কিন্তু আমি মাঝে মাঝেই নিই। অনুশীলা এখন আমার ভিডিও দেখে, তো আমাকে কিন্তু কমেন্টে জানায় যে নামটা শুনে আমার ভালো লেগেছে। তাই ভিডিও দেখতে হবে অভিযোগ আনার আগে, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে। কারণ যারা রেগুলার কমেন্ট করবে তারা, তুমি বলো তোমার মনে কি আসে যে যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদের নামটা কি আমার বলা উচিত কি উচিত না। আর তাছাড়া তুমি আমার এর আগের অনেক ভিডিওতেই তুমি আমাকে মানে অন্য ধরনের কমেন্ট করেছো, তার মধ্যে তো একটা ভীষণই খারাপ লেগেছে আমার, সেই কমেন্টটা তুমি করেছিলে। যাই হোক আমি এই ব্লগে আর বলছি না, নেক্সট ব্লগে আবার বলবো তোমার তুমি আমাকে কি বলেছিলে, আমার কেন খারাপ লেগেছিলো। তো যাই হোক, ভালো থেকো আর মানুষকে বুঝো, একটুখানি ভালোবাসা দিও, আমাকে নেগেটিভ চোখে দেখো না। কারণ দু একজন আছে যে আমাকে কিন্তু ভীষণ নেগেটিভ চোখে দেখে, আমি যতই ভালো কিছু দেখানোর চেষ্টা করি না কেন তোমাদের কিন্তু সেটা মানে নেগেটিভভাবেই লাগে যে আমি ভীষণ খারাপ। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখো না আমাকে, এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমার ভিডিও তোমার একদমই ভালো লাগবে না, বা আমার কথাও তোমার ভালো লাগবে না। আর একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছেই, যাদের ভালো আমার নাই লাগতে পারে, কারণ প্রত্যেককে ভালো লাগবে তার কোনো মানে নেই, কিন্তু যদি কারো ভিডিও তোমাদের আমার মতন ভালো না লাগে তাহলে প্লিজ তাদের ভিডিও তোমরা সবাই স্কিপ করে যাবে, তাদেরকে নেগেটিভ কমেন্ট করবে না। কারণ ভিডিও বানাতে প্রচুর কষ্ট, এক একজনা এক এক রকমভাবে ভিডিও বানায়, বা তোমরা যদি ইউটিউবে খোঁজো তো তোমরা তোমাদের পছন্দের মতন কিন্তু ভিডিও পেয়েই যাবে, কিন্তু প্লিজ কেউ কাউকে নেগেটিভ কমেন্ট করো না। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা তো রুটি আর দুধ খেয়ে নিয়েছি আমি, দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি বিকেলবেলা এসেছি। আসলে ওই রিপ্লাইটা দিতে গিয়ে না একটুখানি ভেতরটা, আমি জানি না, আমার মানে খারাপ লাগে মানুষের সাথে খারাপভাবে কথা বলতে, তো একটু এক্সাইটেড আমি হয়ে গেছিলাম এগুলো বলতে গিয়ে। তো যাই হোক আমার বন্ধুরা আমাকে বুঝবে ব্যাপারটা। আর দুপুরবেলা কী খেয়েছি জানো বন্ধুরা, বলে দিই, কালকে ট্যাংরা মাছ রান্না করেছিলাম না, সেই ট্যাংরা মাছ ছিল, আর কালকের মাটনও ছিল। তো সেই কারণে ওই দুটো দিয়ে কিন্তু আমি মেয়ে বাসি খেয়েছি, সেই কারণে আর কিছু তোমাদের কাছে শেয়ার করিনি। রাতে কিছু শেয়ার করব তোমাদের কাছে, যে রাতে যে মানে খাবো কিছু একটা, তো সেটা কিন্তু শেয়ার করব বলে ভাবলাম যে তাক দুপুরবেলাটা স্কিপ করে দিই, তো ওটাই খেয়ে নিয়েছি। আর বিকেলে রান্নাঘর এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা আমাদের সমাজটা এত খারাপ, দেখো আগের দিন তোমাদের সাথে আমি বলেছি যে আমার হাজব্যান্ড থাকে না বলে আমাকে সব করতে হয়, সেই জন্য আমাকে খারাপ দৃষ্টিকোণে একটা তো দেখেই। আর তার সাথে সাথে দেখো স্বামী যে যাদের থাকে তাদেরকেও কিন্তু আমার মতন অনেক রকম মানে বিপদ বা যাই বলো না কেন, অনেক কটু কথার যে সম্মুখীন সেগুলো কিন্তু হতেই হয়। যেরকম সঞ্চিতা বলেছে, ওর হাজব্যান্ড থাকার পরেও কিন্তু ওর নামে ওদের নিজের লোকরাই একটা বিশাল বড় ব্লেম দিয়েছে। তো স্বামী থাকে সাথে, তারপরেও ওকে দিয়েছে। আবার সুমিতা আমাকে বলেছে বেশ মজা করে যে তাহলে তো ওকেও আমার মতন ডেঞ্জারাস মহিলা বলবে, কারণ ওর হাজব্যান্ড বাড়ি থাকে না, মানে বাড়িতেই থাকে কিন্তু কাজের ব্যস্ততা, সে ঘরেই থাকতে পারে না, সে হয়তো কাজের জন্য বারবারই বাইরে যায়, বাইরেই থাকে বেশিক্ষণ, সেজন্য ওকে সমস্ত কিছু আমার মতন বাজার ঘাট থেকে শুরু করে রান্না বান্না মানে সমস্ত A to Z, ব্যাংক অফিস সবই ওকে সামলাতে হয়। তাহলে তো ওকেও ডেঞ্জারাস মহিলা বলবে। একদমই ঠিক কথাই, মানে মানুষ যে কোন অ্যাঙ্গেল দিয়ে কখন খারাপ ভাববে সেটা তো মানে বলার কোনো ভাষা রাখে না। শুধু যে আমি ভাবি আমাকেই বলে, এখন দেখো এটা আমি তোমাদের সাথে শেয়ার করার পর কিন্তু সঞ্চিতার মতন বিস্ফোরক একটা যে কথা, এটা আমি জানতে পারলাম যে পরিবারের মধ্যে থেকেও পরিবারের লোকরা কিন্তু বদনাম দেয়। তাই আমরা মেয়েরা কোনো জায়গাতেই মনে হয় সেভ না, তাই না বন্ধুরা? যাই হোক, তবুও সেভ না হলেও নিজের মতন করেই কিন্তু চলবো, নিজের যেটা ভালো লাগে সেটাই করব, 2 নম্বরে দুপথে না থাকলেই হলো। আর এখন এসে গেছি রাতেবেলা কী বানাচ্ছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, তো তোমাদের সাথে শেয়ার করি একটু অল্প করে। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ঘি মাখিয়ে রাখলাম। তো আমি কিন্তু পায়েস বানালে এরকম একটুখানি ঘি মাখিয়ে নিই আর চালটা ধুয়ে নিই, চালের মধ্যে প্রচুর নোংরা থাকে, মুছে নিই না শুকনো কাপড়ে, ভালোভাবে কিন্তু ধুয়ে নেবে, নিয়ে দেখো একদম সিম্পল, তোমরা যেভাবে বানাও সেইভাবেই আমি বানাই। আর এই চালটা না নতুন চাল, আর কি দারুণ গন্ধ বেরিয়েছে,
মিল্কমেড দেবে তোমরা। আমি মিল্কমেড দিই না, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আমুল দুধ একটু ঘন করে গুলিয়ে তারপরে আমি দিই। আর গরুর দুধের মধ্যে আমি বানাচ্ছি, গরুর দুধে খেতে একদমই ভালো হয় না পায়েস, তো সেই কারণে মিল্কমেডের বদলে এইভাবে দিলাম। আর এই দেখো এলাচ দিয়ে দিলাম 2-3টে আমি থেতো করে। আর গুড় কিনে এনেছিলাম, তোমাদের তো শেয়ারই করিনি আমি কিন্তু 4 কিলো মতো গুড় কিনে নিয়ে এসেছিলাম, মেয়ে আসবে খাওয়াবো বলে। আর মেয়েকে খাওয়াতেই পারছি না, মেয়ে মিষ্টি জিনিস একদমই ভালোবাসে না। আর নতুন চাল তো একটু তাড়াতাড়ি হয়ে গেল। কাজু কিশমিশ ভুলে গেছিলাম, নাহলে হালকা একটু ঘিতে ফ্রাই করে দিলে দারুণ লাগে। তো যাই হোক, একদম লাস্টে ওটা দিয়ে দিলাম। আর প্রচুর পরিমাণে, মানে অনেকটা বেশি পরিমাণে কিন্তু আমি বানিয়েছিলাম মটরশুঁটির যে পুরটা সেটা, কারণ মেয়ের একদিন খেলে মন ভরে না। মেয়ে বলে আমি অনেক দিন ধরে খাবো, তাহলেই ভালো লাগে। আর মেয়েও কিন্তু আজকে ভরেছে পুর, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ব্লগ অনেক বড় হয়ে গেছে বলে। তো মেয়েরগুলো কীরকম হয়েছে আর আমারগুলো কীরকম হয়েছে দেখাচ্ছি, দেখলেই বুঝবে। দেখো মেয়ে বলেছে, এটার মাঝখানের কিন্তু অপারেশন, পেট বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, মেয়েকে বললাম একটু একটু শেখ। মেয়ে বলছে না আমি পারছি না, আমার ভাল লাগছে না। আর না না ভালোই হয়েছে, ভালোই হয়েছে না বন্ধুরা, ওটা তো ফুলেছে বলো। আমি বললাম বেরিয়ে যাবে, আর একটু হলে বেরিয়ে যেত, খুব সাবধানে ভেজেছি। যাই হোক বন্ধুরা, একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত, এরপরে কিন্তু এখন গিয়ে আগে তোমাদের রিপ্লাই দেব, তারপরে একটু এডিটিং করে ঘুমাবো। আর এগুলো আমার বানানো, আমি দেখছি যে ফেটে যাচ্ছে না তো। তো যাই হোক বন্ধুরা, গরম গরম খেয়ে নিই, এটার সঙ্গে একদমই বেমানান তবুও খাচ্ছি। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।